আমরা আগের দিন নিরাপত্তার যে বিষয়গুলো, মানে নিরাপত্তার অর্থ, নিরাপত্তার ধারণা এবং নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম প্রথম পার্টের জন্য। কিন্তু আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলো কি কি? সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণা রয়েছে তৃতীয় অধ্যায়ে। সেই তৃতীয় অধ্যায়ের আমরা পার্ট 2 এর জন্য আলোচনা করব। পার্ট 2 এর জন্য আলোচনা, সেই আলোচনাতে কি থাকছে? আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিক নিরাপত্তা। এই আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে উপাদান, আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সমাধানের কৌশল। একই রকমভাবে বাহ্যিক নিরাপত্তা, সেই বাহ্যিক নিরাপত্তার উপাদান, বাহ্যিক নিরাপত্তার সমস্যা এবং বাহ্যিক নিরাপত্তা সমাধানের যে কৌশলগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের আজকে পার্ট 2 এর জন্য তৃতীয় অধ্যায়ের আলোচনা হচ্ছে। সেই আলোচনাতে কি কি থাকছে সেটা আমরা জানলাম। তোমরা এই আলোচনাগুলোকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, এবার চলো আমাদের আলোচনাতে কি রয়েছে, মানে মূল আলোচনাতে কি রয়েছে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা আগের দিন নিরাপত্তাকে দুভাগে ভাগ করেছিলাম, একটা প্রথাগত নিরাপত্তা আর একটা অপ্রথাগত নিরাপত্তা। আবার সেই প্রথাগত নিরাপত্তাকে দুটি ভাগে ভাগ করেছিলাম। কি কি? আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিক নিরাপত্তা, যেটা আমরা আলোচনার শুরুতেই বললাম। এগুলো থেকে আমরা উপাদান, বৈশিষ্ট্য এবং সেই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথাগত নিরাপত্তাটা কি? প্রথাগত নিরাপত্তাটা হচ্ছে যেটা অনেকদিন আগে থেকে ধারণাটা এসেছে, কিন্তু বর্তমান পর্যন্ত এখনো পর্যন্ত চলছে। যেহেতু নিরাপত্তার ধারণাটা একটা গতিশীল ধারণা, সেই জন্য বর্তমান যুগে যে সমস্ত নিরাপত্তাগুলোর অভাব আমরা অনুভব করছি, সেই জন্য নিরাপত্তার আরেকটা ভাগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। যেই নিরাপত্তাগুলো শুধুমাত্র একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, সেগুলোকে বলছে অপ্রথাগত নিরাপত্তা। আর প্রথাগত নিরাপত্তা বলতে যেগুলো শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ বা কয়েকটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ, এগুলোকেই বলবো আমরা প্রথাগত নিরাপত্তা। ঠিক আছে, এবার আমরা চলে আসি প্রথাগত নিরাপত্তার যে আভ্যন্তরীণ দিক আছে, সেই আভ্যন্তরীণ দিকের উপাদান। মানে একটা দেশের অভ্যন্তরে বা ভেতরে যে সমস্ত নিরাপত্তাগুলো দরকার, সেই সমস্ত নিরাপত্তাগুলোকেই আমরা বলবো আভ্যন্তরীণ নিরাপত্তা। তার উপাদান কিছু আছে, সেই উপাদানগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টা কি। প্রথমে রয়েছে একের দাগে আইন শৃঙ্খলা রক্ষা। আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে। যদি একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বা ভিতরে জনবিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে কিন্তু সেখানে মানুষ ভয়হীনভাবে বসবাস করতে পারবে না। সেই জন্য রাষ্ট্রের কর্তব্য কি? রাষ্ট্রের কর্তব্য দেশের অভ্যন্তরে বা রাষ্ট্রের অভ্যন্তরে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ ভয়হীনভাবে চলাফেরা করতে পারে। সেই জন্য কি করছে রাষ্ট্র? সেই জন্য রাষ্ট্র পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী ইত্যাদির মধ্য দিয়ে দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলাকে সুরক্ষিত রাখছে। কোনো একটা অঞ্চলে যদি উত্তেজনার সৃষ্টি হয়, সেখানে 144 ধারা জারি করা হচ্ছে। 144 ধারা জারি করে জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে। যদি এক জায়গাতে অনেক মানুষ জমায়েত হয়ে যায়, জড়ো হয়ে যায়, তাহলে সেখানে আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যেতে পারে। শুধু নষ্ট হবে না, সেই এলাকাতে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে। তাহলে এইগুলোকে সঠিক করার দায়িত্ব একটা রাষ্ট্রের। যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কি করবে? সেইখানে পুলিশ লাঠিচার্জ করতে পারে বা কাঁদানে গ্যাস ব্যবহার করতে পারে, এই জমায়েতটাকে ভঙ্গ করতে পারে। মানে এই মানুষের ভিড় ভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস বা লাঠিচার্জ করতে পারে। কিন্তু তারা যে কাঁদানে গ্যাস ব্যবহার করবে, লাঠিচার্জ করবে, সেখানে যাতে আম জনতার ক্ষতি না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে পুলিশকে। দ্বিতীয় নম্বরে বা 2 নম্বরে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা। সন্ত্রাসবাদ এমন একটা জিনিস, মানে সন্ত্রাসবাদ একটা পরিকল্পিত জিনিস, যে বিষয়টার মধ্য দিয়ে আম জনতা বা সাধারণ জনতা অনেকটাই ভীত সন্ত্রস্ত। সেইগুলো যাতে না হয় বা তার মধ্য দিয়ে যাতে না সরকারের উপর চাপ সৃষ্টি হয়, সেই দিকটাও দেখা কিন্তু একটা সরকারের কাজ।
এই সন্ত্রাসবাদ একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ দিকের সবচেয়ে ভয়াবহ একটা হুমকি। এই সন্ত্রাসবাদ রুখতে রয়েছে কি গোয়েন্দা বিভাগ। শুধুমাত্র গোয়েন্দা বিভাগ থাকলে হবে না, গোয়েন্দা বিভাগকে আগে থেকে ইনফরমেশন জোগাড় করতে হবে যে ওই এলাকাতে সন্ত্রাসবাদী হামলা হতে চলেছে। যদি এরকম তৎপরতা দেখা দেয় গোয়েন্দা বিভাগের, তাহলে কিন্তু অনেকটাই সন্ত্রাসবাদকে রুখে দেওয়া যাবে। এই জন্য ভারতে কি রয়েছে, আইবি রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো, এবং আইএনএ রয়েছে, ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে। তারা কি করছে, জঙ্গিদের আস্তানা খুঁজে বার করছে, দিয়ে সেইখানে সেই জঙ্গি আস্তানাগুলোকে ধ্বংস করছে। তাদের আর্থিক উৎস যেগুলো আছে বা ফান্ডিং যেখান থেকে হয়, সেই ফান্ডিং গুলোকে বন্ধ করছে এই এনআইএ এবং আইবি। এবং তারা যে সমস্ত প্রোপাগন্ডা বা ভুল খবর ছড়াচ্ছে, সেই ভুল খবরগুলো যাতে জনমানসে বিভ্রান্তির সৃষ্টি না হয়, তার আগেই ওই এনআইএ এবং আইবি সেগুলোকে রুখে দিচ্ছে। তাহলে এইভাবে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার জন্য আইএনএ এবং আইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখবে 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল, সেখানে জঙ্গিরা কোন পথ দিয়ে এসেছিল তোমরা কি জানো এটা? জঙ্গিরা এসেছিল পাকিস্তান থেকে সমুদ্র পথে। তারপর থেকেই সমুদ্র পথে কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে যাতে না এরকম কোনো হামলা হয়ে থাকে। তিনি দাগে আছে সামাজিক স্থিতিশীলতা। আমাদের ভারতবর্ষের মতো দেশ বা বাংলাদেশ, এরকম অনেকগুলো দেশ আছে যে দেশগুলোতে একটি জাতি নেই, বহু জাতি সমন্বিত রাষ্ট্র রয়েছে। এই সমস্ত রাষ্ট্রগুলোতে যদি ভ্রাতৃত্ববোধের অভাব ঘটে, তাহলে সেখানে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। এই সামাজিক অস্থিরতা দেখা দিলে কি হবে, রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। তবে শুধুমাত্র ভ্রাতৃত্ববোধের অভাবেই নয়, সামাজিক অস্থিরতা দেখা দেয় দারিদ্রতা বা বঞ্চনার কারণেও। দেখা যাচ্ছে সেই রাষ্ট্রে সঠিকভাবে উন্নয়ন হচ্ছে না বা হয়নি, তাহলে সেখান থেকেও সামাজিক বঞ্চনা সৃষ্টি হতে পারে। যদি এরকম সামাজিক বঞ্চনার সৃষ্টি হয়, তাহলে সামাজিক অস্থিরতা দেখা দেবে। মনে করো একটা রাষ্ট্রে এরকম সামাজিক অস্থিরতা দেখা দিচ্ছে, তাহলে কি হবে, ওইখানে যে মানুষজন সামাজিক অস্থিরতায় আছে, তাদেরকে উস্কানিমূলক প্ররোচনা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দিবে বিদেশি কোনো শত্রু। তাহলে সেখানে সামাজিক অস্থিরতাটা আরো প্রকট আকার ধারণ করবে। এটা যাতে না হয়, তার জন্য আভ্যন্তরীণ দিক থেকে নিরাপত্তা থাকাটা অত্যন্ত জরুরি। 4 নম্বর, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রতিরোধ। বিচ্ছিন্নতাবাদ জিনিসটা কি বা বিষয়টা কি? বিচ্ছিন্নতাবাদ বিষয়টা হচ্ছে এরকম, মূল ভূখণ্ড থেকে যদি কোনো একটি অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে বিচ্ছিন্ন রাষ্ট্রটি নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে, তাহলে সেখানেই বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি হবে বা আলাদা রাষ্ট্রের সৃষ্টি হবে। যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কি হবে, ওই মূল ভূখণ্ডের সার্বভৌমত্ব অনেকটাই চাপের মুখে চলে আসবে। এর জন্য রাষ্ট্রকে শক্তি দিয়ে বিষয়টাকে দমন করতে হবে, সামরিক অভিযান চালাতে হবে, যাতে ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীরা মূল স্রোতে ফিরে আসে। দেখো আমাদের ভারতবর্ষের যে উত্তর পূর্ব দিক আছে, সেই উত্তর পূর্ব দিকের নাগাল্যান্ড এবং আসাম, সেখানে দীর্ঘদিন ধরে এরকম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। সেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আটকানোর জন্য ভারত সরকার কি করছে, সামরিক বাহিনী প্রেরণ করছে, দিয়ে ভারতবর্ষের অখণ্ডতাটা বজায় রাখছে। তাহলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। 5 নম্বরে, অপরাধ দমন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট সমস্যা। আমরা যে সমস্ত অপরাধগুলোকে ধরি, সেই অপরাধগুলোর থেকে সিন্ডিকেট অপরাধ আরো কিন্তু মারাত্মক একটা বিপজ্জনক বিষয়। সেই সিন্ডিকেট বিষয়টা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য রাষ্ট্র ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সিন্ডিকেট কি করে, সিন্ডিকেট মাদক পাচার চালায়, মানে মদের পাচার করে, মারাত্মক অস্ত্র যেগুলো আছে সেগুলোকে চোরা চালান করে, এমনকি জাল টাকার ব্যবসা করে। যদি একটা রাষ্ট্রে জাল টাকা প্রবেশ করে, তাহলে সেই দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এগুলোকে রুখতে হলে রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটা রাষ্ট্রের মধ্যে যদি এরকম মাদক চোরাচালান হয়, অস্ত্রের চোরাচালান হয়, জাল টাকার আগমন ঘটে, তাহলে সেই দেশের যুবশক্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। মদ, গাঁজা, অস্ত্র এগুলো যদি যুব সমাজের হাতে চলে আসে, তাহলে সেই দেশটা সম্পূর্ণভাবে খোকলা হয়ে যাবে। এগুলোকে রুখতে রাষ্ট্র
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সীমান্ত এলাকা, আমাদের যে পূর্ব দিক বা যে পশ্চিম দিক রয়েছে, সেই পূর্ব এবং পশ্চিম দিকে ব্যাপক পরিমাণে এই সমস্ত অস্ত্র এবং মাদক চোরাচালান হয়ে থাকে। এগুলো রোধ করা শুধুমাত্র পুলিশের কাজ নয়, আমাদের যে নিরাপত্তা রয়েছে, জাতীয় নিরাপত্তা, তারও কিন্তু অবিচ্ছেদ্য অংশ এগুলোকে রোখা। তারা যদি না রুখতে পারে, তাহলে ভারতের ভিতরে এই সমস্ত বিষয়গুলো এসে বিক্রি হবে। এই বিষয়গুলোকে বেশিরভাগ উস্কানি দেয় কারা? সন্ত্রাসবাদীরা। সন্ত্রাসবাদীরা দেশের অভ্যন্তরে ড্রাগ পাচার করে। ঠিক আছে, এইগুলো তাহলে গেল আভ্যন্তরীণ নিরাপত্তার উপাদান। এরপরে আমরা চলে আসি আভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান প্রতিবন্ধকতা কোনগুলো, মানে আভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান প্রতিবন্ধকতা বা আভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান সমস্যাগুলো কি কি আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তাটা সমস্যায় জর্জরিত হয়ে যায়, চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তাহলে ওই দেশটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। ওই দেশটার যে স্থিতিশীলতা আছে, সেই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিষয়গুলোকে আটকানো অত্যন্ত জরুরি। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথম যে প্রতিবন্ধকতা বা সমস্যাটা রয়েছে। প্রথমে কি আছে? সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ বিষয়টা এমন একটা জিনিস বা বিষয়, যেটা রাজনৈতিক উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য সাধারণ মানুষের উপর এরা আক্রমণ চালায়। যে আক্রমণটা চালায় সেটা কিন্তু পরিকল্পিত আক্রমণ, সহিংস আক্রমণ। কারণ এদের কাছে বোমা থাকে, গুলি থাকে, হাতিয়ার থাকে। তাহলে তারা সহিংস আক্রমণ করে, পরিকল্পিত আক্রমণ করে। এরা শুধুমাত্র একটা নির্দিষ্ট দেশে নয়, পুরো দেশটাতে এরা আক্রমণ চালায়। পুরো দেশটাতে আক্রমণ করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। এরা যে দেশটাকে ভীত সন্ত্রস্ত করে, তার জন্য এরা কি ব্যবহার করে? অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে। এরা আত্মঘাতী হামলা করে। এরা লক্ষ্য করে জনবহুল স্থান, ধর্মীয় স্থান, সরকারি বাসভবন, এগুলোকে লক্ষ্য করে এরা কিন্তু অ্যাটাক করে। দেখো, একটা উদাহরণ দেওয়া আছে, 2008 সালে মুম্বাই হামলা, 26/11। এই যে হামলাটা হয়েছিল ভারতবর্ষে, আভ্যন্তরীণ নিরাপত্তার অভাবেই এই ঘটনাটা ঘটেছিল। তারপর থেকেই ভারতবর্ষে এনআইএ নামে একটা সংগঠন তৈরি করা হয়, যে সংগঠনটা এই সমস্ত যে অ্যাটাকগুলো হয় তার বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা 2 নম্বর পয়েন্ট, আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যার ধর্মীয় ও জাতিগত সংঘাত। আমাদের ভারতবর্ষের মতো দেশ, সেখানে অনেক জাতি, অনেক ধর্মের মানুষ বসবাস করে। সেখানে যদি ভ্রাতৃত্ববোধের অভাব দেখা দেয়, তাহলে একটা জাতির সঙ্গে আরেকটা জাতির বিভেদ সৃষ্টি হয়। সেই বিভেদ মারাত্মক আকার ধারণ করতে পারে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাটা ঝুঁকির মধ্যে চলে যেতে পারে, বিপদের মধ্যে চলে যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্পদের অসম বন্টন, রাজনৈতিক উস্কানি, দীর্ঘ সময় ধরে সামাজিক বৈষম্য, এই সমস্ত কারণের জন্যেও কিন্তু একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। একটা ধর্মীয় সম্প্রদায় অনেকদিন ধরে একটা সরকারের আনুগত্য লাভ করছে, সে যদি হঠাৎ করে এই আনুগত্য থেকে বঞ্চিত হয়, তাহলে সে কি করবে? আক্রমণ করবে, দেশ বিভাজন করতে শুরু করবে। ঠিক আছে, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য কে রয়েছে? পুলিশ এবং প্রশাসন। পুলিশ এবং প্রশাসন যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একটা দেশের আভ্যন্তরীণ দিক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। দেখো, আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো 1984 খ্রিস্টাব্দের শিখ আন্দোলন বা শিখ দাঙ্গা, 2002 সালে গুজরাট দাঙ্গা, এগুলো ঘটেছিল সামাজিক অস্থিরতার কারণে। বা আমরা দেখতে পারি মণিপুরে জাতিগত সহিংসতা প্রমাণ করে যে একটা ছোট্ট ভুলের কারণে একটা অঞ্চল মাসের পর মাস স্তব্ধ হয়ে যেতে পারে। সেখানে স্কুল, কলেজ, অফিস, আদালত, রাস্তাঘাট সম্পূর্ণ নির্জন হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়গুলোকে সমাধান করতে হবে। সেই সমাধান করার জন্য পুলিশকে এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে। 3 নম্বরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেটা আমরা আলোচনা করেছিলাম, যে একটা মূল ভূখণ্ড থেকে কোনো একটা অঞ্চল যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা বিচ্ছিন্ন করার জন্য যদি আন্দোলন বরাবর চলতে থাকে, তাহলে কি হবে? মূল ভূখণ্ডের যে সার্বভৌমিকতাটা, সেটা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হবে। মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা যাতে চ্যালেঞ্জের সম্মুখীন না হয়, তার জন্য রাষ্ট্র বিভিন্নভাবে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে
দমন করতে সচেষ্ট হয় বা দমন করার জন্য প্রক্রিয়া চালাতে থাকে। দেখবে অনেক সময় বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলনগুলো চলছে, সেই আন্দোলন এমনভাবে তারা গরিলা যুদ্ধ করে যেখানে সরকারকে বা সামরিক বাহিনীকে ব্যতিব্যস্ত করে দেয়। এতে কি হয়? এতে একটা দেশের উন্নয়ন পুরো থমকে যায়, থেমে যায়। সাধারণ মানুষ সঠিকভাবে, নিরাপদহীনভাবে জীবনযাপন করতে পারে না। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখবে জম্মু কাশ্মীর স্বাধীনতার পর থেকেই এখানে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। আসামে একটা জনগোষ্ঠী আছে উলফা, এবং বোরোল্যান্ড গঠনের দাবিতে একসময় কিন্তু এই আন্দোলন চরম আকার ধারণ করেছিল। আবার যদি আমরা দক্ষিণ ভারতের দিকে দেখি, তাহলে সেখানে এলটিডি জঙ্গি গোষ্ঠী আছে। তারা কি করছে? তামিল ভাষাভাষী যারা মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চাইছে। এগুলোকে দমন করতে হবে। যদি না রাষ্ট্র দমন করতে পারে, তাহলে কি হবে? ভারতের মূল ভূখণ্ড থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। পরে রয়েছে 4 নম্বরে সাইবার হানা। একবিংশ শতাব্দী বা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সাইবার হানা। এই যে সাইবার অ্যাটাকটা হয়, এর কোনো কিন্তু সীমা নেই। এ কোন জায়গাতে অ্যাটাক হবে, কতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে, তাই এর কোনো সীমানা নেই। সেই জন্য একে বলে অদৃশ্য শত্রু। হ্যাকাররা যদি মনে করে যে কোনো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, সামরিক ডেটাবেস হ্যাক করে নেবে, তাহলেও কিন্তু তারা করতে পারে। এর জন্য কিন্তু একটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হতে পারে। সেই জন্য রাষ্ট্রকে কি করতে হবে? যাতে না সাইবার অ্যাটাক হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই জন্য উন্নত মানের ডেটাবেস তৈরি করে রাখতে হবে, যাতে হ্যাকাররা আমাদের ডেটাবেস হ্যাকিং করতে না পারে। দেখবে অনেক সময় অনেক খবর আসে, এই এলাকাতে সাইবার হানা হয়েছে, সাইবার অ্যাটাক হয়েছে। তাহলে যদি একটা অঞ্চলে সাইবার অ্যাটাক হয়, তাহলে সেই দেশের বা সেই জায়গার অবস্থা কিন্তু সম্পূর্ণভাবে শোচনীয় হয়ে পড়ে। মানে একটা দেশের কন্ট্রোল একটা জনগোষ্ঠীর হাতে চলে যায়। ওই জনগোষ্ঠী যা বলবে ওই রাষ্ট্রকে তাই শুনে চলতে হবে। দেখবে এখন মানুষের কাছে ফেক কল আসে, ভুয়ো কল আসে। সেই কলে বলা হয় আপনি ডিজিটাল অ্যারেস্ট হলেন। আপনি যদি আপনার মোবাইল স্ক্রিন থেকে সরে যান, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমরা আত্মসাৎ করে নেব। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে একটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এগুলো যাতে না হয়, তার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরে একটা পয়েন্ট দিয়ে রেখেছি, কেন এই প্রতিবন্ধকতাগুলো দূর করা কঠিন। মানে আমরা যে সমস্ত প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো আলোচনা করে এলাম, সেগুলো কেন দূর করা কঠিন। একে দাগের পয়েন্টে রয়েছে সীমান্ত পারের মদত। আমাদের দেশে যে সাইবার অ্যাটাক হচ্ছে, যে চোরাচালান হচ্ছে, মাদক চোরাচালান বা অস্ত্রের চোরাচালান যেগুলো হচ্ছে, বা জাল নোট ভারতের মধ্যে ঢুকছে বা একটা দেশের মধ্যে ঢুকছে, সেগুলো কিন্তু ভারতের অভ্যন্তরে ঘটছে না। সেগুলো কি করছে? সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে। তাহলে সীমান্তটাকে ঠিকভাবে আঁটোসাঁটো করতে হবে। সেখানে যদি গাফিলতি থাকে, তাহলে একটা দেশ এই সমস্ত বিষয়গুলো থেকে কোনোভাবেই নিজেকে আটকাতে পারবে না। তাহলে এই সীমান্ত পারের মদতটাকে আগে রুখতে হবে। ধুয়ে রয়েছে প্রযুক্তির অপব্যবহার। প্রযুক্তি বর্তমান দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তি ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু যারা খারাপ, যারা সন্ত্রাসবাদী, যারা একটা রাষ্ট্রকে বিভাজন করতে চায়, তারা কিন্তু এইসব জিনিস দেখে না, এইসব বিষয় দেখে না। তারা দেখে রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যাবে। সেই জন্য তারা প্রযুক্তির আশ্রয় নেয়। আমরা অনেক ভিডিও গেম খেলি, এবং কি আমরা অনেক আননোন অ্যাপস ইউজ করি। সেই আননোন অ্যাপ্লিকেশনে অনেক সময় অনেক মেসেজ আসে। সেই মেসেজগুলোর যদি আমরা রিপ্লাই দিই, তাহলে তোমার মোবাইল ফোনটা হ্যাক হয়ে যাবে। বা এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে সন্ত্রাসবাদীদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করা যায়। মানে আমরা যেটাকে বলি ডার্ক সাইট, অন্ধকার ওয়েব যেটাকে আমরা বলি। এই ডার্ক ওয়েবের মাধ্যমে সন্ত্রাসবাদীরা বা খারাপ মানসিকতার ব্যক্তিরা তারা কি করে? একটা দেশের অভ্যন্তরের জনগণকে মগজ ধোলাই করে দিয়ে দেশের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেয়। তাহলে এই প্রযুক্তির অপব্যবহারটা আমাদেরকে রুখতে হবে। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, সঠিকভাবে ব্যবহার করতে হবে।
সঠিকভাবে ব্যবহার জানতে হবে। 3 নম্বর পয়েন্ট, আদর্শগত উগ্রবাদ। এই ধরনের যে উগ্রবাদ, তারা কি করে? মানুষের মগজ ধোলাই করে। মগজ ধোলাই করার পর নিজেদের বিরুদ্ধেই নিজেদেরকে লেলিয়ে দেয়। এই সমস্ত কাজগুলো করে থাকে স্লিপার সেল। এদেরকে দমন করা সম্ভব নয়, অস্ত্র দিয়ে সম্ভব নয়। এদেরকে আবার পুনরায় মগজ ধোলাই করতে হবে, তাহলেই এরা শুধরাতে পারে বা এরা জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে। তাহলে আদর্শগত উগ্রবাদ এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এরপর আমরা চলে আসি আভ্যন্তরীণ যে নিরাপত্তা আছে তা নিশ্চিত করার জন্য কৌশল। কয়েকটা কৌশল আছে। আমরা আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যাগুলো জানলাম, সেটাকে নির্মূল করা যাবে না সেটাও আমরা বুঝলাম, কিন্তু এখানে কয়েকটা কৌশল দেওয়া আছে ভারতের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য। প্রথমে কি আছে? 1 নম্বরে রয়েছে প্রতিরক্ষা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা। একটা দেশের আভ্যন্তর যদি শক্তিশালী হয়, মানে একটা দেশের আভ্যন্তরে যে পুলিশ বাহিনী আছে বা সামরিক বাহিনী আছে, তারা যদি শক্তিশালী হয় বা তারা যদি এক ধাপ এগিয়ে থাকে সব সময় শত্রুদের থেকে, তাহলে সেই দেশ এই সমস্ত বিষয়গুলোকে মোকাবিলা করতে পারবে। সেই জন্য রাষ্ট্রকে কি করতে হবে? অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, রাষ্ট্রকে আরো উন্নত হতে হবে। সেখানে শুধুমাত্র পুলিশের সংখ্যা বাড়ালেই হবে না, পুলিশের হাতে অত্যাধুনিক অস্ত্র দিতে হবে, ড্রোন, নজরদারি ক্যামেরা ব্যবহার করতে দিতে হবে এবং উন্নত ফরেনসিক ল্যাব ব্যবহার করার জন্য দিতে হবে। তাহলেই এই সমস্ত সমস্যাগুলোকে দ্রুত সমাধান করা যাবে। পরে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, ভারতের অভ্যন্তরে যদি এরকম সমস্যা দেখা দেয়, সেই জন্য ভারত সরকার কি তৈরি করেছে? এনএসজি কমান্ডো তৈরি করেছে। এই এনএসজি কমান্ডো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে উগ্রবাদী জঙ্গিকে দমন করা যাবে, এবং সেই উগ্রবাদী জঙ্গিকে দমন করতে গেলে যে মানসিক স্থিতির প্রয়োজন আছে, সেই মানসিক স্থিতিরও ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই এনএসজি কমান্ডোদের। তাহলে দেখো, একটা দেশ তখনই উন্নত হতে পারবে যখন সেই দেশের সামরিক ব্যবস্থাটা শত্রুদের থেকে আরো উন্নত হবে। পরে রয়েছে 2 নম্বরে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি। একটা কথা আছে, যুদ্ধ জয়ের চেয়ে যুদ্ধ থামানো বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধ লেগে গেছে, সেটাকে থামানো গুরুত্বপূর্ণ বিষয়, বা যুদ্ধ লাগার আগে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখি যে যুদ্ধ হওয়ার আগে আমরা যদি যুদ্ধটাকে থামিয়ে দিতে পারি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যুদ্ধ থামাবে কে? ভারতবর্ষে সেই জন্য অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে। তারা কি করে? কোনো ঘটনা ঘটার আগেই তারা জানতে পারে যে এখানে যুদ্ধ লাগতে পারে, তাহলে সেই যুদ্ধ লাগার আগে তারা কি করছে? যুদ্ধটাকে থামিয়ে দিচ্ছে। এই জন্য ভারতবর্ষে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে, আইবি রয়েছে, যারা দেশের ভিতরে থেকে এই সমস্ত বিষয়গুলোকে আঞ্জাম দেয়। তারা রাজনৈতিক অস্থিরতা, উগ্রবাদী গোষ্ঠী এবং গোপন ষড়যন্ত্রের খবর সংগ্রহ করে আগে থেকেই। যদি এই সমস্ত বিষয়গুলো আগে থেকেই তারা সংগ্রহ করতে পারে, তাহলে যুদ্ধকে সহজেই আটকাতে পারবে। তাহলে গোয়েন্দা বিভাগের তৎপরতা অবশ্যই দরকার। দেখো, আমাদের ভারতবর্ষে রয়েছে RAW, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে CIA এবং পাকিস্তানে রয়েছে ISI। তাহলে এরা কি করে? বিদেশের মাটি থেকে দেশের জন্য খবর সংগ্রহ করে, দেশকে সচেতন করে, যাতে না দেশের মধ্যে বা দেশের অভ্যন্তরে অশান্তির সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট, সামাজিক সচেতনতা বৃদ্ধি। দেখো, বন্দুক এবং লাঠি দিয়ে কিন্তু কোনো রাষ্ট্রে শান্তি ফেরানো যায়, এটা একটা বলপ্রয়োগের দিক। তবে এই যে বলপ্রয়োগের দিক ব্যবহার করে শান্তি আনা হচ্ছে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী শান্তি আনতে গেলে অবশ্যই সামাজিক সচেতনতার প্রয়োজন আছে। সমাজের জনগণ যদি বুঝতে পারে অপরাধ কি, উগ্রবাদ কি, সন্ত্রাসবাদ কি, তারা যদি এই বিষয়গুলো জানতে পারে, তারা যদি সচেতন হয়, তাহলে কিন্তু অনেকাংশেই সমাজে শান্তি ফিরে আসবে। দেখো, এখানে লেখা আছে, যখন সাধারণ মানুষ বুঝতে পারে যে সংঘাত দেশকে ক্ষতি করছে, তখন তারা নিজেরাই বিশৃঙ্খলা রুখে দেবে। তাহলে তাদের মধ্যে সচেতনতা আসাটা অত্যন্ত জরুরি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যারা ভুল পথে বা উগ্রবাদের পথে পা বাড়িয়েছে, তাদেরকে যদি বোঝানো হয়, তাদেরকে যদি কাউন্সিলিং করানো হয় যে তোমরা ভুল দিকে যাচ্ছ, তাহলে কিন্তু তারা মূল স্রোতে ফিরে আসতে পারে। তাদেরকে যদি আমরা লাঠিচার্জ করি যে তোমরা ভুল দিকে যাচ্ছ, ভুল দিয়ে যাবে কেন, দিয়ে লাঠি দিয়ে প্রচুর পেদান, তাহলে কি সে শুধরাবে? অবশ্যই না।
সেই জন্য তাদের কি করতে হবে? মগজ ধোলাই করতে হবে, তাদেরকে সুষ্ঠুভাবে বোঝাতে হবে। যদি এইভাবে বোঝানো যায় তাহলে সামাজিক স্থিরতা আসতে পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক, সামাজিক সচেতনতা আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বা প্রতিবন্ধকতাগুলো মেটানোর ক্ষেত্রে। তাহলে দেখো, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সচেতনতা, এই তিনটি কৌশল যদি একটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে সেখানে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে বা প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো কিন্তু সমাধান করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টা জানলাম। এরপরে আমরা বিষয়টা জানবো বাহ্যিক নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তা বিষয়টা কি? বাহ্যিক নিরাপত্তা বিষয়টা হচ্ছে ভারতের একটা চতুর্সীমা রয়েছে বা কোনো একটি রাষ্ট্রের চতুর্সীমা রয়েছে, সীমানা রয়েছে। সেই সীমানার বাইরে থেকে যখন কোনো হুমকি আসবে, বিপদ আসবে, সেইখান থেকে যখন রাষ্ট্র নিজেকে নিরাপদ করবে তখন তাকে বলা হবে বাহ্যিক নিরাপত্তা। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। ভারত স্বাধীন হওয়ার কিছুদিনের পরেই পাকিস্তান তার উগ্রবাদী হামলা চালায় কাশ্মীরের উপর এবং কাশ্মীরের কিছু অংশ তারা দখল করে নেয়। সেই নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা মনোমালিন্য দোলাচল চলতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে 1965 সালে এসে যুদ্ধ হয়। সেই যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে কোনো রকম কোনো সমস্যা সমাধান করতে পারেনি। সেই জন্য আবার 1999 সালে কার্গিল যুদ্ধ শুরু হয়। তাহলে দেখো, একটা বিষয়কে কেন্দ্র করে, বাইরে থেকে আগত হুমকিকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তা নষ্ট হচ্ছে। তাহলে সেই বাহ্যিক নিরাপত্তার উপাদানগুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নেই। প্রথমে রয়েছে কি? সীমান্ত সুরক্ষা। একটা দেশের শেষ সীমানাকেই বলে সীমান্ত। এর মধ্য দিয়েই একটা দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এই সীমান্ত দিয়েই চোরাচালান হয়, মাদক পাচার হয়, সন্ত্রাসবাদীরা আগমন করে। তাহলে যদি এইভাবে এই সমস্ত বিষয়গুলো দেশের অভ্যন্তরে আসতে থাকে তাহলে দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। সেই জন্য দরকার কি? সীমান্ত যেটা আছে সীমান্তটাকে সিল করা, সেখানে যে নিরাপত্তাটা আছে সেটাকে আরো সুদৃঢ় করা। তাহলেই একটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাটা সুনিশ্চিত করা যাবে। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আভ্যন্তরীণ নিরাপত্তাটা নির্ভর করছে বাহ্যিক নিরাপত্তার উপর। বাহ্যিক নিরাপত্তা যদি ঠিক থাকে তাহলে আভ্যন্তরীণ নিরাপত্তাটা অবশ্যই ঠিক থাকবে। চলে আসি আমরা 2 নম্বর পয়েন্টে, সামরিক প্রতিরক্ষা। একটা দেশের বাহ্যিক নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারে সেই দেশের সামরিক বাহিনী। সামরিক বাহিনী সীমান্তে পাহারা দিচ্ছে বলেই আমরা কিন্তু শান্তিতে ঘুমাতে পারছি। তাহলে সাধারণ মানুষ এবং দেশের স্বাধীনতা রক্ষার কাজ করে কে? সামরিক বাহিনী। মানে সামরিক বাহিনীর এটা কাজ। তারা যদি সঠিক হয়, মানে শক্তিশালী হয়, তারা যদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তাহলে শত্রু দেশ কোনোভাবেই আক্রমণ করার সুযোগ পায় না। দেখবে আধুনিক যে যুদ্ধগুলো হচ্ছে, বর্তমানে যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধে আক্রমণকারীরা শুধুমাত্র সৈন্যবাহিনীকে আক্রমণ করে না, তারা কিন্তু সাধারণ জনগণকেও অ্যাটাক করে। সেই সাধারণ জনগণ যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য শক্তিশালী সামরিক বাহিনী থাকাটা অত্যন্ত জরুরি। তাহলে বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে সামরিক প্রতিরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কি? সামরিক বাহিনী। সেই সামরিক বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতে দিতে হবে, তাদেরকে অত্যাধুনিক সরঞ্জাম দিতে হবে, প্রযুক্তি দিতে হবে। তাহলে কিন্তু তারা আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে পারবে। মানে আমরা যেটা বললাম, বাহ্যিক নিরাপত্তা যদি সুনিশ্চিত হয় তাহলে কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তাটা অটোমেটিক সুনিশ্চিত হয়ে যাবে। পরের যে পয়েন্টটা রয়েছে, 3 নম্বর পয়েন্ট, ক্ষমতার ভারসাম্য। দেখো, আগে ক্ষমতার ভারসাম্য বিষয়টা কি সেটা আগে বোঝো। ক্ষমতার ভারসাম্য বলতে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের সঙ্গে সমান। মানে যদি দাঁড়িপাল্লাতে তোলা হয় তাহলে দুটি রাষ্ট্রই সমান। ক্ষমতার ভারসাম্য, যদি ক্ষমতার ভারসাম্য থাকে তাহলে কিন্তু একটি রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকতে পারবে। একটি রাষ্ট্র দুর্বল, তাহলে সেই দুর্বল রাষ্ট্রের উপর শক্তিশালী রাষ্ট্র সবসময় আক্রমণ করবে। সেই জন্য ভারতবর্ষ কি করেছিল? 1974 খ্রিস্টাব্দে এবং 1998 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে পরপর দুটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এর মধ্য দিয়ে ভারত কি বোঝাতে চেয়েছে? এর মধ্য দিয়ে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলোকে বোঝাতে চেয়েছে যে সমস্ত দেশে পারমাণবিক শক্তি রয়েছে তাদের সমতুল্য আমরা।
তারপর থেকেই ভারতবর্ষ কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তাহলে বাহ্যিক নিরাপত্তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার সাম্যতা অবশ্যই থাকতে হবে, তা না হলে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারবে না। 4 পয়েন্ট, সামরিক জোট গঠন। বাহ্যিক নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যেমন ক্ষমতার ভারসাম্য দরকার, সেরকম কিন্তু দরকার জোট গঠন করা। যদি জোট গঠন করা হয়, জোট গঠন বলতে অনেকগুলো রাষ্ট্র একসঙ্গে একত্রিত হওয়া বা একটি ছাতার তলায় আসা। যদি অনেকগুলো রাষ্ট্র একটি ছাতার তলায় আসে, তাহলে তাদের ক্ষমতাটা অনেক গুণেই বৃদ্ধি পাবে। দেখো, স্বাধীনতার পরে যে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল, সেই জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী রাষ্ট্রের সংখ্যা বর্তমানে প্রায় 120টি। তাহলে 120টি দেশ একসঙ্গে একত্রিত হয়ে আছে, একটি ছাতার তলায় রয়েছে। তাহলে এখানে কোনো বৃহৎ রাষ্ট্র এই জোট নিরপেক্ষ আন্দোলনকে আক্রমণ করতে গেলেই জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো কি করবে? বিরুদ্ধ আক্রমণ চালাবে। তাহলে এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক জোট রয়েছে, যে জোটগুলো একজনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করছে। এরকম অনেক জোট আছে, সিয়াটো, সেন্টো, ন্যাটো, ওয়ারশো প্যাক্ট, এরকম অনেক জোট আছে। যে জোটগুলো কি করছে? যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি করছে, তেমনি নিজ নিজ রাষ্ট্রের বাহ্যিক যে সার্বভৌমিকতাটা আছে সেটাকে রক্ষা করছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে, কূটনীতি। কথায় বলে যুদ্ধের চেয়ে কথা বলা ভালো। মানে যুদ্ধে যে ক্ষয়ক্ষতিটা হবে, সেই ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমরা যদি কথা বলে সমস্যাটাকে সমাধান করতে পারি, এটা অবশ্যই ভালো। সেই জন্য বর্তমান দিনে বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় কূটনীতি। তাহলে কূটনীতিটা হচ্ছে কি? যুদ্ধের ময়দানে না গিয়ে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে কি হবে? আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত যুদ্ধগুলো হচ্ছে, যে অশান্তিগুলো হচ্ছে, সেগুলো আর হবে না। মানে যুদ্ধ করার চেয়ে যদি আমি অন্য রাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে নিই, মানে সমঝোতা এই নয় যে আমি অন্য রাষ্ট্রের কাছে মাথা নত করলাম, এই বিষয়টা না। আমাকে এমনভাবে সমঝোতা করতে হবে যাতে আমার বাহ্যিক নিরাপত্তাটা সুনিশ্চিত থাকে। সেইরকম ভাবে আমরা সমঝোতা করব, বা আমরা অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা করব। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে। 6 নম্বর পয়েন্ট একটা রয়েছে, পারমাণবিক নিবৃত্তকরণ। বর্তমান দিনে পারমাণবিক অস্ত্রের বাড়বাড়ন্ত চলছে। যে কোনো দেশ অন্য একটা দেশকে হুমকি দিচ্ছে পারমাণবিক আক্রমণ করার। তাহলে সেখানে যদি আমরা বলি যে তুমি যদি আমাকে আক্রমণ করো, তবে আমি আমার পারমাণবিক অস্ত্র দিয়ে তোমাকে ধ্বংস করে দেব, এরকম যদি ভীতি দেখানো হয়, এরকম যদি ভয় দেখানো হয় শত্রুকে, তাহলে সেই শত্রু আর যুদ্ধ করতে আসবে না। কিন্তু দেখবে সাধারণত পারমাণবিক যুদ্ধ হয় না। মানে পারমাণবিক অস্ত্র দিয়ে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে আক্রমণ করে না। সবাই জানে যে পারমাণবিক অস্ত্রের আক্রমণের ফল কি হতে পারে। তাহলে এইভাবে ভয় দেখিয়ে যদি যুদ্ধটাকে আটকানো যায়, সেটাও কিন্তু একটা ভালো দিক। সেই জন্য আমরা একটা পয়েন্ট রেখেছি এখানে, পারমাণবিক নিবৃত্তকরণ বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে। এরপরে এখানে উপসংহার দেওয়া আছে। তাহলে বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো একটি উপাদান কাজ করে না। যেমন একটা দেশে সামরিক শক্তি রয়েছে, সেই সামরিক শক্তি দিয়েই কি বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করা যায়? যায় না। তার জন্য কূটনীতি এবং মজবুত অর্থনীতির দরকার আছে। তাহলেই একটা রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। পরে রয়েছে বাহ্যিক নিরাপত্তার প্রতিবন্ধকতা সমূহ। মানে আমরা যেটা আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে জেনে এসেছিলাম, সেই বিষয়গুলোও কিন্তু এখানে রয়েছে। প্রথমে একের দাগে আছে সামরিক আগ্রাসন। বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ সামরিক আগ্রাসন। মানে একটা রাষ্ট্র অন্য একটা দেশে সামরিক অভিযান চালাবে, যেমনটা হয়েছিল 2014 সালে। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করে, ক্রিমিয়ার একটা অঞ্চল দখল করে। এই ক্রিমিয়ার অঞ্চল একটা দখল করার ফলে ইউক্রেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মানে ইউক্রেনের বাহ্যিক নিরাপত্তাটা অনেকটা বিপন্ন হয়ে পড়ে। ফলে ওই অঞ্চলে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা কিন্তু পরবর্তী সালে হয়েছিল 2022 সালে। ঠিক আছে, তাহলে যখন একটি রাষ্ট্র সামরিক অভিযান চালাচ্ছে, তখন সেই আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত, তাদের বাহ্যিক নিরাপত্তাটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। 2 নম্বর একটা পয়েন্ট, আঞ্চলিক বিরোধ।
আঞ্চলিক বিরোধ বর্তমান দিনে বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় রকম বাধা। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে দক্ষিণ চীন সাগর রয়েছে, সেইখানে চীন তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা বহুদিন ধরে একটা সমস্যা চলে আসছে। দক্ষিণ চীন সাগরের বিশেষ একটা অংশ চীন নিজের বলে দাবি করছে। যদি এরকম দাবি করতে থাকে তাহলে ওই অঞ্চলের যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে তাদের কিন্তু বাহ্যিক নিরাপত্তাটা বিঘ্নিত হবে। কেন বিঘ্নিত হবে? ওই অঞ্চলে চীন কি করছে? সামরিক গতিবিধি বৃদ্ধি করছে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো কি করবে? ভীত সন্ত্রস্ত হবে, তাদের বাহ্যিক নিরাপত্তাটা বিঘ্নিত হবে। তাহলে এই আঞ্চলিক বিরোধ একটা রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে বা বিঘ্নিত করে চলছে। পরে রয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বর্তমান দিনে একটা বড়সড় চ্যালেঞ্জ প্রতিটা রাষ্ট্রের কাছে, বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি কি করে? একটা রাষ্ট্রের আভ্যন্তরে হামলা চালায়। হামলা চালিয়ে তার বাহ্যিক মানে ওই রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তাটাকে সম্পূর্ণ বিপন্ন করে দেয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে 9/11। তোমরা হয়তো সবাই জানো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে টুইন টাওয়ার রয়েছে, সেই টুইন টাওয়ারে ওসামা বিন লাদেন এরোপ্লেন দিয়ে অ্যাটাক করে, যার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ক্ষেত্র টুইন টাওয়ার সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেই তখন থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তাটা একটা চ্যালেঞ্জের মুখে চলে আসে। সেই সময় থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ এরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত চলছে। পরে রয়েছে 4 নম্বরে সীমান্ত পারের সন্ত্রাসবাদ। সীমান্ত পারের সন্ত্রাসবাদ বিষয়টা কি? সীমান্ত পারের সন্ত্রাসবাদ বলতে যারা একটা রাষ্ট্রের সীমানায় থাকে, সীমানার বাইরে থাকে, তারা কিন্তু কোনোভাবে সীমানার মধ্যে মানে রাষ্ট্রীয় সীমানার মধ্যে অভ্যন্তরে প্রবেশ করে না। তারা কি করে? বাইরে থেকে বিস্ফোরক, জাল টাকা, চোরা মদ দেশের অভ্যন্তরে প্রবেশ ঘটায়। তাহলে এই সমস্ত বিষয়গুলির প্রতি আকৃষ্ট কারা হবে? এই সমস্ত বিষয়গুলির প্রতি আকৃষ্ট হবে ওই দেশের যুব সমাজ। সীমান্ত পারের যে সন্ত্রাসবাদীরা রয়েছে তারা সবসময় টার্গেট করে দেশের যুব সমাজকে। একটা দেশের যুব সমাজ যদি এই সমস্ত বিষয়ে আকৃষ্ট হয়ে পড়ে তাহলে ওই রাষ্ট্রে আভ্যন্তরীণ নিরাপত্তাটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখো, বাহ্যিক নিরাপত্তা যদি ঠিক না থাকে তাহলে আভ্যন্তরীণ নিরাপত্তাটা বিঘ্নিত হবে। সেই জন্য বাহ্যিক যে বিষয়টা আছে, বাহ্যিক যে নিরাপত্তাটা আছে সেটাকে আগে আঁটোসাঁটো করতে হবে। সীমান্ত পারে যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে, তাদেরকে এলিমিনেট করতে হবে। তাহলেই একটা দেশ শান্তি শৃঙ্খলভাবে চলতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি বাহ্যিক নিরাপত্তার নিশ্চিত করার জন্য বিভিন্ন রকমের যে কৌশল আছে সেই কৌশলগুলোতে। আমরা যে আগে পয়েন্টগুলো আলোচনা করলাম সেটা বাহ্যিক নিরাপত্তার প্রতিবন্ধকতা, কিন্তু এইবারে যেটা আমরা আলোচনা করব সেটা বাহ্যিক নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য যে সমস্ত কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো গ্রহণ করলে বাহ্যিক নিরাপত্তাটা অনেকটাই সুনিশ্চিত করা যাবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে কি? প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন। মানে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে, আরো উন্নত করতে হবে। প্রতিরক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলেই কিন্তু একটা রাষ্ট্রের বাহ্যিক নিরাপত্তাটা অনেকটাই সুনিশ্চিত করা যাবে। তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য সামরিক বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিতে হবে, তাদেরকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। তারা মাঝে মাঝে মিসাইল উৎক্ষেপণ করে দেখাবে যে আমার রাষ্ট্র ঘুমিয়ে নেই, আমার রাষ্ট্রের সীমান্ত বাহিনীরা সবসময় পাহারা দিচ্ছে। তাহলে এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে যে সামরিক ব্যবস্থা যেটা রয়েছে সেটাকে উন্নয়ন করতে হবে। যদি সামরিক বাহিনীকে উন্নত করা যায় তাহলে বাহ্যিক নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা যাবে। 2 নম্বরে আছে আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক সহযোগিতা বলতে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র পরস্পরকে সহযোগিতা করবে। তারা যে কোনো বিষয়ে নিজেদের মধ্যে চুক্তি করবে, সেটা একপাক্ষিকও হতে পারে আবার বহুপাক্ষিকও হতে পারে। তাহলে একটা রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা করবে কেন বা সহযোগিতা চাইবে কেন? এখন বর্তমানে বিভিন্ন রকম সমস্যা আসছে, যেমন আমরা আলোচনা করলাম সন্ত্রাসবাদী সমস্যা, জলবায়ুগত সমস্যা, উষ্ণায়নের সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু একটা রাষ্ট্রের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত রাষ্ট্রগুলোকে এক ছাতা তলাতে আসতে হবে। যদি এইভাবে সমস্ত রাষ্ট্রগুলো এক ছাতা তলায় আসে তাহলে প্রতিটি রাষ্ট্রের যে বাহ্যিক সীমানা আছে সেটাকে সুনিশ্চিত করা যাবে।
আমরা এখানে উদাহরণ দিয়ে একটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ভারতের বাহ্যিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কি করছে? সামরিক চুক্তি করছে। সেই সামরিক চুক্তি করার ফলে ভারতের বাহ্যিক নিরাপত্তাটা অনেকটাই সুনিশ্চিত করা গেছে। 3 নম্বর, সাইবার নিরাপত্তা। আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ একটা বিষয় সাইবার হানা বা সাইবার অ্যাটাক। এটাকে আগে নিশ্চিত করতে হবে যে সাইবার অ্যাটাককে কিভাবে মোকাবিলা করা যাবে। সাইবার অ্যাটাককে তখনই মোকাবিলা করা যাবে যখন সাইবার অ্যাটাক যারা করছে তাদের থেকে অত্যাধুনিক প্রযুক্তি একটা দেশ ব্যবহার করছে। তখনই একমাত্র সাইবার অ্যাটাক থেকে একটা রাষ্ট্র বা দেশ বাঁচতে পারে। বর্তমান দিনে এই সমস্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা, বড় চ্যালেঞ্জ প্রতিটা রাষ্ট্রের কাছে, যে সাইবার হানা কিভাবে রোধ করা যাবে। তাহলে সাইবার হানা রোধ করার জন্য কি দরকার? অত্যাধুনিক প্রযুক্তি দরকার, অত্যাধুনিক মস্তিষ্কের দরকার। সেই মস্তিষ্ক কি করবে? সাইবার হানা যারা দিচ্ছে তাদের মাইন্ড রিডিং করতে পারবে, তারা কি করতে চাইছে সেটা আগে থেকেই উপলব্ধি করতে পারবে। এইভাবে যদি করা যায় তাহলে একটা রাষ্ট্র সাইবার হানা থেকে রক্ষা পেতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা দেখলাম যে বাহ্যিক নিরাপত্তাকে সুনিশ্চিত করার বিভিন্ন রকম কৌশল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাহ্যিক নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ কাজ। বাইরে থেকে যে সমস্ত হুমকিগুলো আসছে সেই হুমকিগুলো থেকে একটা রাষ্ট্রের অখণ্ডতা, একটা রাষ্ট্রের সার্বভৌমিকতা কিভাবে রক্ষা করবে সেই রাষ্ট্রের সামরিক বাহিনী, সেই রাষ্ট্রের প্রযুক্তি, সেই রাষ্ট্রের মজবুত অর্থনীতি সেটাকে সুনিশ্চিত করবে। ঠিক আছে, তোমরা এইভাবে আলোচনাগুলো দেখবে। পরের দিন আমরা প্রথাগত নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একে একে আলোচনা করব। ঠিক আছে, এইভাবে আমরা আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিক নিরাপত্তার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আলোচনা করলাম। আলোচনা অনেকটা লেন্দি হয়ে গেছে, তোমরা একটু সময় নিয়ে নিয়ে দেখবে, পড়বে, বুঝতে পারবে। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। সেই কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হবে। আমরা নিমাই প্রামাণিকের যে বই আছে সেখান থেকে অনুশীলনে থেকে কোশ্চেন দিচ্ছি এবং অধ্যায় ভিত্তিক আলোচনা শেষ দিনে আমরা নোটটা পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে অনেক এমসিকিউ দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো রকম কোনো না অসুবিধা হয়, তোমরা যাতে ভালো পরীক্ষাতে নাম্বার পেতে পারো, সেই জন্যই প্রচেষ্টা। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যোগ হয়ে যাবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।